সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে প্রতি ডলার ১২০ টাকা হারে এর পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ কোটি টাকা। এই হিসেবে প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এবারে জানাবো পুলিশে ফের বড় রদবদল, ৪১ কর্মকর্তার বদলি। বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন সহকারী পুলিশ সুপার। রোববার পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানাবো ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা শেখ হাসিনার সাজানো নাটক। ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তীতে মামলার বিষয়টি শেখ হাসিনার সাজানো নাটক বলে অভিহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি এবং আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে সংগঠনটি। এবারে থাকছে বর্তমান সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিবি নুরুল হক নূর বলেন, আগে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। সারা দেশে বিএনপির আনন্দ মিছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার মানে ৫৭,০০০ বর্গমাইল জুড়ে চলছে উল্লাস। উল্লাসের দিল খোলা এক অন্যরকম অনুভূতির খেলা। পতিত স্বৈরাচারের রাজনৈতিক বিদ্বেষ, আইন আদালতের চুলচেরা বিশ্লেষণ, সঠিক তথ্যপাত্রের অভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় সকল আসামি খালাস পাওয়ায় তৈরি হয়েছে এমন আনন্দ উচ্ছ্বাসের ভেলা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, আরও ৩৪ ফিলিস্তিনি নিহত। লেবাননের যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকেই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবনও। এতে নির্বিচারে মারা যাচ্ছে বেসামরিক নাগরিকরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের আমলে পাচার ২৮ লাখ কোটি টাকা। বিগত আওয়ামী সরকারের আমলে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে ২৩,৪০০ কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে প্রতি ডলার ১২০ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ২৮ লাখ কোটি টাকা। এই হিসেবে প্রতিবছর ১,৮০,০০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতে রাঘব বোয়াল, আমলা এবং মধ্যস্বত্বভোগীরা এই পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। রোববার অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই প্রতিবেদনে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টাকা পাচারের আনুমানিক এই চিত্র তুলে ধরা হয়। গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট এবং এর কিছু নির্দিষ্ট পূর্বানুমানের ভিত্তিতে টাকা পাচারের হিসাব করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে অর্থ পাচার বাংলাদেশে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। টাকা পাচারের বিষয়টিকে অর্থনীতিতে ক্ষতিকর টিউমার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, বিগত সরকারের আমলে অর্থনীতি এবং সম্পদের বড় অংশ এই ক্ষতিকর টিউমার শুষে নেয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে, প্রতিবছর মোট দেশজ উৎপাদনের ৩.৪% পরিমাণ অর্থ পাচার হয়েছে। এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে রপ্তানি আয় এবং প্রবাসী আয় থেকে যত অর্থ এসেছে তার ১/৫ পরিমাণ অর্থ এক বছরেই পাচার হয়। বিদেশি ঋণ এবং বিনিয়োগ হিসেবে যত অর্থ আসে তার দ্বিগুণ পরিমাণ অর্থ পাচার হয়। পুলিশে ফের বড় রদবদল, ৪১ কর্মকর্তার বদলি। বাংলাদেশের পুলিশে বড় রদবদল হয়েছে। একযোগে ৪১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৯ জন সহকারী পুলিশ সুপার। রোববার পুলিশের সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রজ্ঞাপনে এর আগে বদলি আদেশ হয়েছে এমন ৯ কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী তারা কর্মস্থলে যোগদান করবেন। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা শেখ হাসিনার সাজানো নাটক। ২০২৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা এবং পরবর্তী মামলার বিষয়টি শেখ হাসিনার সাজানো নাটক বলে অভিহিত করেছেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ
সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি এবং আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে সংগঠনটি। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম রোববার এক বিবৃতিতে এসব কথা জানান। তারেক রহমান বলেন, তারেক রহমান সহ সব আসামিকে ন্যায় বিচার পেতে অনেক বড় কাঠখড় পোহাতে হয়েছে। বহু বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ আদালত তারেক রহমানের সঠিক বিচার পাননি, তবে তাদের দমানো যায়নি। তিনি ন্যায় বিচারের আশায় আদালতের প্রতি আস্থাশীল থেকে আইনি লড়াই চালিয়ে গেছেন। অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পর স্বাধীন আদালতে তিনি ন্যায় বিচার পেয়েছেন এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। নেত্রদ্বয় বলেন, এ রায়ে সত্যের জয় হয়েছে। জনগণের সম্মুখে উন্মোচিত এবং প্রমাণিত হয়েছে যে স্বৈরাচার আমলে তারেক রহমানের বিরুদ্ধে করা সকল মামলাই ছিল রাজনৈতিক প্রতিহিংসামূলক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ড্যাব নেত্রদ্বয় আরও বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা ছিল কুখ্যাত নাট্যকার শেখ হাসিনার সাজানো নাটক। এই হামলায় বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। তৎকালীন বিএনপি সরকারকে ফাঁসাতে অর্থাৎ চাপে ফেলতে এমন জঘন্য ষড়যন্ত্রমূলক নাটক সাজিয়ে কিছু মানুষকে হত্যা এবং আহত করেছিল স্বয়ং শেখ হাসিনা। প্রতিপক্ষকে ফাঁসাতে এমন বীভৎস এবং পৈশাচিক হত্যার ঘটনা হাসিনা ব্যতীত পৃথিবীর আর কেউ ঘটাতে পারেনি। তারপর ক্ষমতা এসে প্রহসনমূলক নাটকের দ্বিতীয় পর্ব শুরু করে হাসিনা। এ পর্যায়ে আদালতকে চাপ দিয়ে ফরমায়েশি রায় তারেক রহমান সহ অন্যদের সাজা প্রদান করেন। হাসিনার আজ্ঞাবহ আদালত কর্তৃক ফরমায়েশি রায় তাৎক্ষণিক এবং এদেশে আপমর জনতা কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছিল। ফ্যাসিস্টদের পতনের পর বিজয়ের মাসে প্রথম দিনে সত্য এবং ন্যায়ের বিজয়ের মাধ্যমে আরেকটি খুশির সংবাদ পেয়েছে দেশবাসী। বর্তমান সরকার দেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ভিপি নূর, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আগে রাষ্ট্রের সংস্কার এবং জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে। বর্তমান সরকার আমাদের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। বিকেলে পটুয়াখালী শহরের টিনপট্টির জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নূর বলেন, ডান, বাম, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দল এবং সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তাড়াতাড়ি করে ক্ষমতায় আসা যায়, আবার ফ্যাসিবাদ কায়েম করতে পারে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগণের ক্ষোভ বাড়ছে, প্রশাসনের অনেকেই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নূর আরও বলেন, হিন্দুদের ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী বিদেশি এজেন্ট দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে, দিল্লিকে খুশি রাখতে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল তাদের পতনে দিল্লি খুশি নয়। এ কারণে তারা বাংলাদেশকে অস্থিতিশীলতার সৃষ্টি করে নতুন সমর্থিত নতুন সরকার বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ চাঁদাবাজি এবং দখলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তবে দেশে আবারও ফ্যাসিবাদের সৃষ্টি হবে। জুলাই আগস্টের গণ আন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদে। গাজায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, আরও ৩৪ ফিলিস্তিনি নিহত। লেবাননে যুদ্ধবিরতি হলেও অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। শুরু থেকেই তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না আবাসিক ভবনও। এতে নির্বিচারে মারা যাচ্ছে বেসামরিক নাগরিকরা। রোববার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। সর্বশেষ হামলাটি করা হয় উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায়। এতে নিহত হন অন্তত ১০ জন ফিলিস্তিনি। গাজার এক শীর্ষ মেডিকেল কর্মকর্তা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অস্ত্র গাজায় ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। এমন অস্ত্রে মরদেহ নিশ্চিহ্ন হয়ে যায়। ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা জানিয়েছে, ত্রাণকর্মীদের উপর অব্যাহত হামলার ফলে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর আগে শনিবার আরও অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই ৪০ জনের প্রাণহানি হয়েছে।